বন্ধুরা, পরবর্তী সময় যদি কোনো মহাশক্তি হয় তাহলে সেটা হবে ভারত। আর এই কথা আমি নয়, বরং গোটা বিশ্ব বলছে। আর জাপান তো সোজাসুজি ঢোল পেটানো শুরু করে দিয়েছে। জাপানের মিডিয়া এই কথা পরিষ্কার বলছে যে ভারতই পরবর্তী মহাশক্তি হতে চলেছে। শুধু তাই নয়, 1997 থেকে শুরু করে 2022 পর্যন্ত ভারতে জাপানের অ্যাম্বাসেডর থাকা হিরোশি হিরাবায়াশি একটা বইও লিখেছিলেন যার নাম ইন্ডিয়া দ্য লাস্ট সুপার পাওয়ার। সেখানে তিনিও ভারতের সুপার পাওয়ার হওয়ার কথা বলেছিলেন। বন্ধুরা, আজ ভারত মোস্ট পপুলেটেড সার্ভে রিপোর্ট অনুযায়ী জাপান পুরো বিশ্বতে 6 নম্বর স্থানে রয়েছে। আর অন্যদিকে ভারত টপ 10 এর মধ্যেও আসে না। তাহলে জাপানের সঙ্গে ভারতের এত ভালো রিলেশন কি করে হলো? যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে জাপান ও ভারতের সম্পর্ক তেমনও ভালো ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারত ব্রিটেনের সঙ্গে মিলে জাপানকে বরবাদ করে দিয়েছিল, কিন্তু আজ সময় পরিবর্তন হয়েছে। আজ জাপান শুধুমাত্র ভারতের ভালো বন্ধুই নয়, বরং সব পরিস্থিতিতেই তার পাশে থাকে আর ভবিষ্যতেই সম্পর্ককে আরো গভীর করতে চায়। চলুন জেনে নিই আজ কেন জাপান ভারতের সাথে পায়ে পা মিলিয়ে চলছে, কেন ইতিহাসে দুজনের মধ্যে যুদ্ধ হওয়ার পরেও আজ কেন এত ভালো বন্ধুত্ব। বন্ধুরা, ভারত ও জাপানের সম্পর্ক ইতিহাস জুড়ে রয়েছে। জাপান একটা বৌদ্ধিক দেশ। এখানে 67% জনসংখ্যা বৌদ্ধ ধর্ম মেনে চলে। আজ পুরো বিশ্বই জানে যে এই ধর্মের জন্ম ভারতে হয়েছিল। ধর্মেরই এই সংযোগ হয়তো ভারত এবং জাপানকে একত্রে জুড়ে রেখেছে, এবং এই দুই দেশের মধ্যে সম্পর্ক তখন আরো গভীর হয়ে গেছিল যখন 1904 সালে রাশিয়ার সাথে জাপানের যুদ্ধ লেগে গেছিল। তখন ছোট জাপান রাশিয়ার মতো বড় দেশকে নাকানি চোবানি খাইয়েছিল, আর জয়ের প্রভাব গোলাম ভারতের ওপর পড়েছিল। এখানে গোলামির জেলে আবদ্ধ প্রত্যেক ভারতীয় রক্ত গরম হয়ে গেছিল, আর স্বাধীনতার জন্য তারা আবারও উঠে দাঁড়িয়েছিল। সেই জ্বলন্ত আগুন স্বাধীনতার জন্য দুটো রাস্তা খুঁজে বের করে। প্রথমত, ভারত জাপানের সাহায্য নিয়ে ইংরেজদের বিতাড়িত করবে, অথবা ইংরেজদের সাহায্য করে জাপানকে হারিয়ে তাদের ভারত ছাড়ার প্রতিশ্রুতি নেবে। তখন সুভাষচন্দ্র বসু প্রথম অপশনকে বেছে নেন, কিন্তু বেশিরভাগ মানুষ দ্বিতীয় অপশনকে বেছে নিয়েছিল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করে জাপানকে হারিয়ে ভারত ছাড়ার কথা বলেন। এই সত্ত্বের পর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি জাপান, ইতালি, জার্মানির সেনাবাহিনীকে হারিয়ে দেয়। ভারতের সেনাবাহিনীর শক্তিকে দেখে লর্ড কার্জন বলেন, যদি কেউ ভারতকে আয়ত্তে আনতে পারে তাহলে সে পুরো বিশ্বকেই হাতের মুঠোয় করে ফেলবে। কারণ যদি গোলাম দেশেরই এত ক্ষমতা থাকে তাহলে স্বাধীন ভারতের ক্ষমতা কত হবে এটা কেউ ভাবতেও পারবে না। বন্ধুরা, যখন জাপান পরমাণু হামলায় সম্পূর্ণভাবে বরবাদ হয়ে গেছিল তখন স্বাধীন ভারত জাপানকে লোহা ইস্পাত সাপ্লাই করে সবার প্রথমে সাহায্য করেছিল, যেটা পুরো বিশ্বের সামনে ভারতের মজবুত ছবি তৈরি করেছিল। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন সব জয় অর্জন করা ওয়েস্টার্ন কান্ট্রি ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট অর্থাৎ IMTFE এর মাধ্যমে যখন জাপানের ওপর ওয়ার ক্রাইমের দোষ চাপিয়ে দেওয়া হয় আর সবাই টাকা আদায় করার চেষ্টা করছিল, তখন ভারতই সবার প্রথমে এর বিরোধিতা করে এবং জাপানের পাশে দাঁড়ায়। ভারতের বিচারক রাধা বিনোদ পাল পুরো বিশ্বের সম্মুখে বলেন, যে দেশ প্রথম থেকেই যুদ্ধে বরবাদ হয়ে গেছে তার উপর এইভাবে জরিমানা লাগানো ঠিক নয়। কিন্তু এই দেশগুলো একটা বিকাশশীল দেশের বিচারকের কথা শোনা নিজেদের গরিমার বিপক্ষে মনে করেন, আর তারা 1991 সালে সেন ফ্রান্সিসকো পিস কনফারেন্স করে, যেখানে সব দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় অর্জন করেছিল তারা হেরে যাওয়া দেশের ওপর জরিমানার লিস্ট জারি করে দেয়। কিন্তু এখানেও ভারত এদের সঙ্গ দেয়নি, যেখানে সেও জয় অর্জন করা দেশের হয়েই লড়াই করেছিল। তখন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাপানের সাথে মিলে নিজেদের একটা আলাদা পিস পিটি সাইন করেন আর নিজেদের সম্পর্ক আরো গভীর করেন। এর সাথেই ভারত জাপানকে তাদের প্রত্যেক ছোট বড় সিদ্ধান্তে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। ভারতের এই মানসিকতা দেখে জাপান অনেক প্রভাবিত হয়। এরই সাথে যখন 1989 সালে জাপানের শাসক এম্পারার শোয়া গত হন, তখন ভারত তার নামে 2 মিনিটের নিরাপত্তা পালন করে, যা দেখে জাপানের মনে ভারতের জন্য আরো সম্মান বেড়ে যায়। বন্ধুরা, জাপান এবং ভারতের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে জাপান সুপার পাওয়ারের তকমা ভারতের এই মানসিকতার জন্য দেয়নি, বরং সেই 5টা গুণ থাকার কারণে দিয়েছে, যেটা একটা দেশকে সুপার পাওয়ার করে তোলে। যার মধ্যে প্রথম হলো মিলিটারি অ্যালায়েন্স, দ্বিতীয় হলো ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স, তৃতীয় হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, চতুর্থ ইকোনমি ইনফ্লুয়েন্স এবং পঞ্চম স্ট্রং লিডারশিপ, যার
মধ্যে তিনটেতে ভারত প্রথম থেকেই প্লাস পয়েন্টে রয়েছে, যার মধ্যে প্রথম হলো মিলিটারি অ্যালায়েন্স। বন্ধুরা, যদি আজ মিলিটারি সন্ধির কথা বলি তাহলে ভারতের সাথে ইউএই, ফ্রান্স, জাপান, ইসরায়েল, রাশিয়া, আফগানিস্তান এদের সবার সাথেই সন্ধি রয়েছে। আর যদি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সের কথা বলি তাহলে ভারত G20, UN এবং FATF এর মতো অনেক ইন্টারন্যাশনাল ফোরামের ফাউন্ডার মেম্বার। এর জন্য ভারতের অনেক দেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। আর যদি স্ট্রং লিডারশিপের কথা বলি তাহলে যখন ভারত স্বাধীনতা পায় তখন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু NAM মুভমেন্টকে শুরু করেছিল, যা থেকে তিনি বিশ্বকে বার্তা প্রেরণ করেছিলেন যে ভারত একটা সেলফ মেড লিডার। আর আজকের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মেক ইন ইন্ডিয়ার মতো মিশনকে শুরু করে সেলফ রিলায়েন্ট হয়ে রয়েছে। আর এর সবচেয়ে বড় উদাহরণ করোনার সময় দেখতে পাওয়া গেছিল, যখন ভারত নিজেদের ভ্যাকসিন তৈরি করে বিশ্ব দেশে এসে প্রেরণ করছিল। অন্যদিকে অন্য দেশগুলো ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজেদের আশেপাশেও আসতে দেয়নি। কিন্তু ভারত সবসময় নিজের চেয়ে অন্যের কথা আগে ভেবেছে। ভারত বিপদের সময় কখনো কারোর থেকে মুখ ফিরিয়ে নেয়নি এবং যতটা সম্ভব সাহায্য করে। ভারতের এই বিশেষত্বই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কিন্তু ভারতের কাছে এমন দুটো জিনিস নেই, যার মধ্যে প্রথম হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং দ্বিতীয় হলো ইকোনমিক ইনফ্লুয়েন্স। এই সফলতাকে অর্জন করার জন্য ভারতের UNSC অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে স্থায়ী সদস্য সিটের প্রয়োজনীয়তা রয়েছে। আর এই সিটকে পেতে জাপান আমাদের সাহায্য করতে পারে। বন্ধুরা, যখন থেকে UNSC গঠন করা হয়েছে তখন থেকেই এখানে 5 জন সদস্যই বসে রয়েছে। এতে রাশিয়া, চীন, UK, ফ্রান্স এবং US রয়েছে। আর এত বছর পরেও কোনো পরিবর্তন করা হয়নি। অন্যদিকে ভারতেই স্থায়ী সদস্যতার জন্য সব দিক দিয়েই কোয়ালিফাই, কিন্তু এই দেশগুলো নিজেদের অহংকারের জন্য কোন রকম পরিবর্তন করেনি, কারণ যতক্ষণ না তাদের নিজেদের কোনো লাভ হবে ততক্ষণ এরা কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করে না। বন্ধুরা, 2004 সালে জাপান ভারতের সঙ্গে মিলে UNSCর স্থায়ী সদস্যতাকে নিয়ে প্রেসার ক্রিয়েট করেছিল, কিন্তু এখানে স্থায়ী সদস্য পদে বসে থাকা চীন এটা হতে দেয় না, কারণ এই দুই দেশ অর্থাৎ জাপান এবং ভারতের সাথে চীনের সীমা বিবাদ চলছে, যার জন্য চীন এখানে তার বদলা পূরণ করে নেয় আর এই দুই দেশের বিরুদ্ধে ভেটো করে দেয়। এখানে চীন এই কথা বলে যে তার প্রবলেম জাপানের সাথে রয়েছে, ভারতের সাথে নয়। এই অবস্থায় জাপান ক্রমাগত ভারতকে স্থায়ী সদস্য বানানোর চেষ্টা করছে। তার কথা হলো UNSCর স্থায়ী সদস্যের সিটের জন্য ভারত পারফেক্ট, কারণ সেই সিটে বসে বিশ্বের সব সমস্যা দূর করবে। অন্য দেশের ওপর রাজত্ব করতে চায় না, বরং সেবা করতে চায়। কিন্তু এখানে যদি ভারত UNSCর পার্মানেন্ট সদস্য হয়ে যায় তাহলে জাপানের অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। যদি ভারত UNSCতে পার্মানেন্ট মেম্বার হয়ে যায় তাহলে জাপানের অস্থায়ী সদস্য হওয়াতে তার কাছে পলিসি তৈরি করার সাথে সাথে ডিসিশন নেওয়ার অধিকার চলে আসবে। এর সাথেই ভারতের মাধ্যমে পার্মানেন্ট সদস্য হওয়ার পলিসিতে পরিবর্তনও আনতে পারবে আর একটা ডেমোক্রেটিক ভোটিং সিস্টেমও চালু করতে পারবে। মেজরিটি অফ নন পার্মানেন্ট মেম্বার যদি কোনো কান্ট্রিকে সুপার পাওয়ার বলে মনে করে আর তার সাপোর্টে ভোট করে তাহলে সে পার্মানেন্ট সিট পেতে পারে, যাতে করে ক্ষমতা বিভিন্ন দেশের মধ্যে বেড়ে যাবে আর সেই দেশ যারা পুরো দুনিয়ার ওপর নিজেদের মন মর্জি চালাতো তাদের দাদাগিরিও বন্ধ হয়ে যাবে। তারপর ভারতের মতো দেশ এই দুনিয়াতে সেই কাজ করবে যেই কাজগুলো সেই দেশগুলো হতে দেয়নি। অর্থাৎ ভারত যাকে পরবর্তী সময়ের সুপার পাওয়ার বলে মনে করা হচ্ছে তার দিকে পুরো বিশ্বই নজর রেখেছে। জাপান এবং ভারতের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটি। আর অন্যদিকে জাপান এবং চীনের সম্পর্কের কথা বললে এই দুই দেশ একদম সেরা যেমন আমাদের সাথে চীনের সম্পর্ক। চীনের সাথে জাপানের বিবাদের কারণ সেনকাকু আইল্যান্ড। দুই দেশই একে নিজের বলে দাবি করে। এখানে চীন জাপানের ক্ষতি করার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু এখানে ভারতের সঙ্গ জাপান পেয়ে গেলে জাপানের এক চুলও ক্ষতি করতে পারবে না চীন। ভারতের সঙ্গ পেয়েই জাপান চীনের মুখ বন্ধ করিয়ে দেয়। এই দুই দেশের পার্টনারশিপ চীনের ভয়ের কারণ হয়ে ওঠে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।